আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো শুভদা হরর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আরও একটি ভৌতিক ভয়ের ঘটনা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকের এই ঘটনাটি ইনশাল্লাহ আপনাদের মনে এক বিন্দু পরিমাণ হলেও ভয়ে জাগাতে সক্ষম হবে। তো এই ঘটনাটা আমার প্রিয় লিসেনার্স সাগর ভাই পাঠিয়েছে। তো উনি বরাবর মতো ভিডিও পাঠান আমাকে, বা পাঠাতে চান, বা উনি সংগ্রহ করেন। তো আজকের এই ঘটনাটি উনি যেখান থেকে সংগ্রহ করছেন, যার থেকে সংগ্রহ করছেন, তার নাম উল্লেখ করতে নিষেধ করেছেন, কিন্তু এটা উল্লেখ করতে বলেছেন উনি যার থেকে ঘটনাটি পেয়েছেন এই ঘটনাটি হচ্ছে তার চাচার বন্ধুর নানার সাথে। তো যাই হোক লিসেনার্স, শুভদা হরর ইউটিউব চ্যানেলে যারা নতুন শ্রোতা বন্ধুরা আছেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা নতুন নতুন ঘটনা আমাকে পাঠাতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, বা আমার ডিসক্রিপশন বক্সে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। তো লিসেনার্স, বেশি কথা বাড়াবো না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা সবাই আমার পাশে থাকবেন, ঘটনা দিবেন। তো আমরা ঘটনায় আগাই। তো ঘটনাটি যার সাথে ঘটে তার ছদ্মনাম দিলাম শাহিন ভাই। তো শাহিন ভাই, এই ঘটনাটি 1948 সালের একটি ঘটনা। তো ওই শাহিন ভাই যে গ্রামে থাকতো, ওই গ্রামটা আসলে ওনারা যে গ্রামে থাকতো ওই গ্রামে ওনাদের স্থায়ী বাড়ি না। কারণ ওনাদের যে বাড়িটা, যারা যেখানে জন্মগ্রহণ করছেন, ওখানে নদী ভাঙ্গনের কারণে তারা অন্য একটি গ্রামে চলে গেছে। তো যে কথা সেই কাজ আর কি, ওনারা ওখানে চলে গেছেন। আর শাহিন ভাই আর ওনার আর একটা ভাই আছে, ওনার নাম হচ্ছে মোতালেব। তো শাহিন এবং মোতালেব দুই ভাই, একেবারে কাছাকাছি বয়সী। তো শাহিন ভাই আর মোতালেব ভাই উনি ওনার দাদুর সাথে থাকতেন। ওনাদের বাবা মা ছিল, কিন্তু ওনারা কিছু সাংসারিক বা কিছু ঘটনার কারণে ওনারা ঢাকাতে অবস্থান করতেন তখন। তো ওনারা শাহিন ভাই মোতালেব ভাই ওনারা বাড়িতেই থাকতেন। তো বরাবরের মতো ওনারা খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে যান। শাহিন ভাই এবং ওনার দাদু একসাথে ঘুমিয়ে যান। তো ঘুমানোর পরে হঠাৎ শুনেন প্রায় 8টা থেকে 9টা এরকম সময়। আর তখনকার প্রেক্ষাপটে 8টা 9টা মানে গভীর রাত। এখন তো সচরাচর আমরা 11টা 1টা 12টা এইরকম সময় ছাড়া আমরা ঘুমাই না, কিন্তু তখনকার সময়ে 8টা কিংবা 9টা এই সময়টা গভীর রাত। তো শাহিন ভাই হঠাৎ শুনতে পারে ওনার ওনার দাদু কিরকম গোয়ানে শব্দ করতেছে। তো উনি কি করলেন, ওখানে যান, ওনার দাদুর রুমে যাওয়ার পরে ওনার দাদু মানে কিরকম একটা গোয়ানের মতো শব্দ করতেছেন, আর মনে হচ্ছেন যে ওনার অবস্থা অনেকটা খারাপ, আর মনে হচ্ছে যে উনি বাঁচবে না, বেশিক্ষণ বাঁচবে না, বেশি ক্লিনিক করবে। তো এরকম উনি দেখতেছে। আবার ওনারা দাদুকে উনি ডাকতেছে, দাদুকে পানি খাওয়ানোর চেষ্টা করতেছে। তো এরকম দেখতে দেখতে হঠাৎ ওনার দাদু মারা যায়। আর ওনার দাদু মারা যায় তখনও ওনার ছোট ভাই ঘুম থেকে ওঠে না, যেমন মোতালেব, উনি ঘুম থেকে ওঠেন। তো এই শাহিন ভাই মোতালেবকে ডাক দিয়ে বলে এরকম ঘটনা ঘটছে, ওঠো, এখন আমাদের দাদুকে কবর দেওয়ার জন্য নিয়ে যেতে হবে। আর প্রিয় লিসেনার্স, আরেকটা কথা আপনাদেরকে বলি, যে ওনারা যেই গ্রামটায় থাকে, মানে গ্রাম বললে ভুল হবে, মানে নদীর কাছে যে কোনো একটা জায়গায়, এই ধরেন
আশেপাশে 10-12টা বাড়ি আছে। তো এরকম ওনারাও একটা জায়গায় মানে একটা ছোট ঘর উঠে ওখানে থাকতো আর কি। তো এরকম থাকতেছিল। তো এখন মোতালেব ভাই শাহিন ভাই বলতেছে যে মোতালেব, তো এখন তো আমাদেরকে লাশটা নিয়ে কবর দিতে হবে, তো এখন কি করা যায়? তো শাহিন ভাই বললো যে হ্যাঁ, আমার চেনা পরিচিত একটা জায়গা আছে। তো জায়গাটা মানে আমরা আগে যেখানে থাকতাম তার কাছেই একটা জায়গা আছে। তো ওখানে নিয়ে কবরস্থান, একটা কবরস্থান আছে, ওখানে কবর দিয়ে আসে। তো মোতালেব ভাই বললো যে ঠিক আছে, তাড়াতাড়ি করো। আর এটা দাদুর মরা দেহ, এটা তো বেশিক্ষণ এখানে রাখাও যাবে না, তো আমাদের যা করার তাড়াতাড়ি করতে হবে। তো তখন মানে বললেন যে মোতালেব ভাই বললেন যে এই লাশটা তো আমরা ঘাড়ে করে নিতে পারবো না, তো আমাদের এর জন্য একটা খাটিয়ে আনতে হবে। তো ওনাদের ওখানে একটা ছোটখাটো একটা মসজিদ ছিল, তো মসজিদ থেকে একটা খাটিয়ে ব্যবস্থা করছে। তো খাটিয়াটা ব্যবস্থা করার পর ওনারা নিল, কিন্তু খাটিয়া তো দুইজন নিতে পারবে না, তাই না? খাটিয়া তো দুইজন নিতে পারবে না। আর এখন কি করবে, কোনো লোকজনও নাই, অত রাত্রে সবাই ঘুমিয়ে পড়ছে। তো মোতালেব ভাই কি করলো, যে বললো যে ভাই দাদুর তো এমনি তো শরীরে অতটা ওজন বা ছিল না, তো চলো সমস্যা নেই, একটু কষ্ট হলেও আমরা কাটিয়েটা দুজনে নিই। তো শাহিন ভাই ছিল পিছনে, আর মোতালেব ভাই হচ্ছে সামনে সামনে হাঁটতেছিল। তো হাঁটতে হাঁটতে তাদের কোনো সমস্যা বা কোনো কিছু হয়নি। তো আমি তো আমি তো বললামই তখন এই যে তাদের একটা চেনা পরিচিত একটা জায়গা ছিল, কবরস্থান, ওখানে যেতে হলে একটা নদী পার করে তারপরে তাদেরকে ওখানে যাইতে হবে আর কি। আর ওই নদীর ওপারে তাদের চেনা পরিচিত অনেক লোক আছে বা অনেক ঘর বাড়ি আছে, তারা ওখানে আগে থাকতো। তো আমি তো আগেই বললাম লিসেনার যে তাদের বাবা মার সাথে একটু ঝামেলা হওয়ার কারণে তারা তার দাদির সাথেই থাকে আর কি। তো লিসেনার্স, তারপরে ওনারা হাঁটতেছিল, শাহিন ভাই, মোতালেব ভাই, ওনাদের মতো যাইতেছিল। তো ভাগ্য খুব ভালো ছিল, নদীর ঘাটে একটা নৌকাও ছিল, মাঝি ছিল। তো মাঝিকে শাহিন ভাই বললো যে মাঝি, আমাদের এই লাশটা, আমার দাদুর লাশটা নিয়ে ওপারে একটু নামিয়ে দাও, তোমাকে ভালোই ভাড়া দিব। তো মাঝি তো কোনোভাবেই সে রাজি না। আর ওই নৌকাতে আরো একটি বৃদ্ধ লোক আগে থেকে বসে আছে। তো মাঝি বলতেছে যে না, আমি এই লাশ নিয়ে যেতে পারবো না, আমি কোনো মতে এই লাশ নিয়ে যেতে পারবো না। দিনের বেলা হলে একটা কথা ছিল, কিন্তু এখন আমি এই লাশ নিয়ে যেতে পারবো না। তোমরা কিভাবে নিয়ে যাবে যাও, কিন্তু আমি এই লাশ নিয়ে যেতে পারবো না। তো এইভাবে শাহিন ভাই অনেকক্ষণ ওনার মাঝিটাকে বুঝাইতেছিল। তো মাঝি তো কোনোভাবেই বুঝতে চাইতেছিল না। তো কি করবে এখন, লাশটাও নিয়ে যেতে হবে, আর লাশটা তো বেশিক্ষণ রাখাও যাবে না। পরে মাঝিকে অনেক বোঝানোর পর মাঝি রাজি হলো, যে আরেকটা শর্ত দিল যে হ্যাঁ, তোমরা লাশ নিয়ে যাও, আমার নৌকা নিয়ে যাও, কিন্তু আমি যাব না, তোমাদের নিজেই বাইরে নিয়ে যেতে হবে। আর ওপারে যে তোমরা, আমার পরিচিত এক ভাই আছে ওখানে থাকে, ফারুক নামে, তোমরা ঘাটে পৌঁছে ফারুক নামে ডাক দিবে, তাহলে উনি এসে নৌকাটা নিয়ে যাবে, বা আমি তার কাছ থেকে সকালবেলা নিয়ে নিব। আর ভয়ের কিছু নাই, নৌকার ভিতরে এক বৃদ্ধ লোক আছে, তো উনিও তোমাদের সাথে ওপারে যান। তো ঠিক আছে, যেরকম কথা সেরকম কাজ। তো শাহিন ভাই বললো যে আচ্ছা ঠিক আছে। তো খাটিয়াটা নৌকার মাঝামাঝি রাখছে আর কি। আর নৌকাটা সচরাচর নৌকার থেকে হালকা একটু বড় দেখে বাইতেও একটু কষ্ট লাগতেছিল। তো আরেকটা জিনিস শাহিন ভাই লক্ষ্য করে যে এই বৃদ্ধ লোকটা কোনো কথা বলতেছিল না, বেশি একটা কথা বলতে গেলে কোনো কথাই বলতেছিল না।
তো নৌকা যখন মাঝ নদীতে, তখন শাহিন ভাই বলল যে চাচা কোথায় যাবেন আপনি ওপারে? তো ওপারে চাচা বলল, এই ভদ্রলোকটা বলল যে আহ, আমি ওপারে যাব, পরে আমার মেয়ের শ্বশুর বাড়ি, তো আমি ওখানেই যাবো আর কি। তো বলতেছি যে এত রাত্রে যাইতেছেন? তো বলতেছি যে বাবা, বৃদ্ধ বৃদ্ধ মানুষ, জানোই, আবার চাষের জমি টমি আছে, চাষ করতে হয়, চাষ করতে করতে রাত হয়ে গেছে, এ কারণে যাইতে একটু দেরি হইতেছে। তো শাহিন ভাইয়ের আর কোনো কথা বললো না। তো শাহিন ভাই এরকম 5-10 মিনিট নৌকা বাইতেছিল। তো তখন এই বৃদ্ধ লোকটা বলে যে বাবা, তোমরা নৌকা বাইতে থাকো, আমার একটু ভয়, ঘুমে ধরতেছে, তো আমি এখানে শুই। তো এই বৃদ্ধ লোকটা কি করলো, ওই যে লাশের যে খাটিয়াটার যে আহ খাটিয়াটার এক পাশে যে উনি শোয়ার চেষ্টা করছে, মানে ওখানে যে শুইতেছিল, মানে ওখানে লাশটার পাশেই উনি শুইতে গেছে। তো তখন শাহিন ভাই বলতেছে, আরে আরে কি করতেছেন আপনি, লাশটার পাশে যে শুইতেছেন কিসের জন্য? তখন এই বৃদ্ধ লোকটা বলে, আরে বাবা, লাশ থেকে ভয় পেয়ে কি লাভ বলো, একদিন তো একাই যেতে হবে, একাই এসছি, আবার একাই যেতে হবে, আমারও তো কোনো একটা দিন এরকম লাশ হতেই হবে। তো তখন শাহিন ভাই বলে যে আচ্ছা ঠিক আছে শোন ওখানে। তো শাহিন ভাইও আর কোনো কিছু ভাবে নাই, কিছু করে নাই। তো তখন শাহিন ভাই ওরকম করে বাইতেছিল, ওনার মতো করে উনি নৌকা বাইতেছিল। তো হঠাৎ শাহিন ভাই খেয়াল করে যে ওই শাহিন ভাই খেয়াল করে ওনার দাদুর লাশটার উপর দিয়ে কিন্তু ওনারা চাদর দিয়ে ঢেকে আনছিল। তো উনি খেয়াল করে যে চাদরটা কেমন ভিজে ভিজে হয়ে গেছে, মানে ভিজা টাইপের হয়ে গেছে, যেমন রক্ত বা কিছু একটা যদি লাগে গায়ে, তাহলে ভিজা ভিজা দেখা যায়। কাপড়ের উপরে যদি কোনো রক্ত বা পানি কোনো কিছু লাগলে তারপরে যেমন ভিজা ভিজা লাগে না, তো এরকম একটা জিনিস। তো আর একটা জিনিস শাহিন ভাই ভাবতে থাকে যে লাশ তো মারা গেছে অনেক আগে, এতক্ষণে তো লাশের শরীরে রক্ত সব জমে যাওয়ার কথা, তো এরকম তো থাকার কথা না। তো যাই হোক, হতেই পারে, স্বাভাবিক, বেশি কোনো হয় নাই যে লাশ মারা গেছে। তো উনি এটা খেয়াল করে যে ওই বৃদ্ধ লোকটা ওনার দাদুর পায়ের কাছে যে মানে চাদরের নিচে মাথা ঢুকে কি যেন একটা করতেছে। তখন শাহিন ভাই যখন এটা দেখে, তো উনি তো সাথে সাথে সবকিছু বুঝে। তো তখন শাহিন ভাই তৎক্ষণাৎ আর মোতালেব ভাইকে কিছু বলেন। মোতালেব ভাই তো সামনে দিয়ে তাকিয়ে নৌকার মাথায় বসেছিল। তো শাহিন ভাই কি করলো, উনি তো ভয়ে আর কি করবে বুঝতে পারতেছিল না। তো উনি সোজা কি করলো, মানে নৌকাটা এমন ভাবে চালাতে চালাতে প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যেই উনি ঘাটের কাছাকাছি চলে আসছে। মানে এর মধ্যে উনি চোখ সরান নাই, ওদিকে তাকায় ছিল, মানে চাদরের নিচে খচখচ শব্দ হইতেছিল বা কিছু একটা খাওয়ার শব্দ হইতেছিল আর কি। তো উনি আর সাহস করে কিছু করতে পারেন। তখন যখন ঘাটের কাছাকাছি চলে যেতেছিল, তখন শাহিন ভাই বলল যে চাচা আপনি বসেন, আমি ওই ফারুক ভাইকে ডেকে নিয়ে আসি, আর লাশটাও তো নিতে হবে, তো আমরা তো 2জন পারবো না, তো আরো কিছু লোক আমরা নিয়ে আসি। আর হচ্ছে যে ফারুক ভাইকেও তো ডাক দিতে হবে, কিসের জন্য, কারণ ওনার নৌকাটাও তো ওনার কাছে দিয়ে দিতে হবে। তো উনি বলতেছে, শাহিন ভাই বলতেছে যে আপনি তাহলে বসেন, তা আমরা আসি, ওই ফারুক ভাইকেও ডাকে নিয়ে আসি। তখন বৃদ্ধ লোকটি বলে যে আরে না না, যাও না, আমি একা এই জায়গায় লাস্টের কাছে বসে থাকবো, তো আমার নিজের কাছেও তো ভয় লাগতেছে। তো শাহিন ভাই হঠাৎ করে বলতেছে,
কি বলেন? আপনি তো তখনও বললেন যে একদিন তো মরতেই হবে, একদিন তো লাশ হতেই হবে, আমারও তো একাই থাকতে হবে, মরতে হবে। তো তখন বলে যে আরে বাবা, তখন তো তোমরা সবাই ছিলে, এ কারণে বলছি, এখন তো তোমরা উপরে যাবা, আমি তো একা থাকবো এখানে, এ কারণে। তো বলতেছে চিন্তা করেন না, আমরা এই তো উপরে যে ডাক দিয়ে আবার চলে আসবো। তো শাহিন ভাই মোতালেব ভাইকে বলে যে কোনো কথা বলবি না, তুই আমার সাথে দৌড়াবি। তো ওনারা কি করে, নৌকা থেকে নেমে মারে এক দৌড়। এক দৌড় দিয়ে ওনারা কি করলো, দৌড় দিয়ে ওনাদের যে পরিচিত যে গ্রামটা আছে ওই গ্রামের যাওয়ার জন্য দৌড় দিল। তো তখন পিছন থেকে বলে, হাই রে হারামজাদার দল, তোর আমার ধোকা দিলি, দাঁড়া। এইভাবে বলার পরে ওনারা এমন জোরে দৌড় দেয়, দৌড় দেওয়ার পরে ওনারা ওই গ্রামে আশেপাশে চলে যায়। চলে যাওয়ার পরে মোতালেব ভাই বলে যে ভাই চলো, এই যে এখানে একটা বাড়ি আছে, এই বাড়িতে যাই আমরা কি। তখন শাহিন ভাই বলে না, তুই আমার সাথে সাথে আয়। আর ওখানেই একটা গোয়াল ঘর ছিল, কিছু গরু ছিল, গোয়াল ঘর। তো শাহিন ভাই বলে তুই আমার সাথে 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 আয়, গোয়াল ঘরের ভিতরে ঢুকবো। তো গোয়াল ঘরটা আর ওরকম ভাবে আটকানো ছিল না, জাস্ট একটা বাঁশের কিছু একটা দিয়ে লক করা ছিল আর কি। তো ওনারা খুলে যে কি করে, ওই গোয়াল ঘরের গরুর পাশে যেয়ে চুপটি করে বসে থাকে। তখন শাহিন ভাই বলে যে একটা কথাও বলবি না, চুপ করে বসে থাক। তখন মোতালেব ভাই বলতেছে যে ভাই, আমরা গোয়াল ঘরে কেন আসছি, এখানে তো বাড়িঘর আছে, তো বাড়িঘরে গেলে তো হতো। তো ও বলতেছে, শাহিন ভাই বলতেছে যে কোনো কথা বলবি না, চুপ করে বসে থাক। তখন শাহিন ভাই হঠাৎ শুনতে পায় যে থপ থপ শব্দ করে কি যেন একটা গোয়ালঘরের আশেপাশে হাঁটাহাঁটি করতেছে। তো হঠাৎ হঠাৎ জোরে বিকট শব্দ করে গোয়ালঘরের দরজাটা খুলে দেয়। যাওয়ার পরে ওনারা দুইজন যা দেখে, বিশাল একটা বড় অবয়ব ওনাদের মানে গোয়ালঘরের সামনে দাঁড়িয়ে আছে। তখন ওই অবয়বটা কি করে, ওর একটা হাত ওই গোয়ালঘরের ভিতরে ঢুকিয়ে দেয়। তো দেওয়ার পরে গোয়ালঘরের ভিতরে ঢুকিয়ে দেওয়ার পরে যে গোয়ালঘরে যে গরুগুলো লাফালাফি করতে শুরু করে দেয়, কিন্তু মানে এত জোরে জোরে লাফালাফি করতে থাকে যে ওনারা কোনো কথা বলতে পারে, মানে ভয়ে তো ওনাদের অবস্থা খারাপই, ওনারা কোনো কথা বলতে পারতেছিল না। শাহিন ভাই মোতালেব ভাইয়ের মুখ চাইপা ধরতেছিল যে কোনো কথা বলিস না, চুপ। তো যেরকম ভাবে ওই অবয়বটা হাতটা ঢুকিয়েছিল গোয়ালঘরের ভিতরে, ওইভাবে আবার বের করে ফেলে। তো বের করে অবয়বটা ওখান থেকে চলে যায়। আর এই যে গরু এরকম শব্দ করতেছে, তো এটা এই গরুর মালিকরাও শুনতে পায়। তো গরুর মালিকেরা তো বলে যে গরু তো সচরাচর রাত্রে এরকম শব্দ করে, তো যদি আবার কোনো শব্দ হয় তাহলে আমরা বের হব, তাই এখন আর চাইলাম। তো ওনারাও বের হয় না, আর মোতালেব ভাইরাও বা শাহিন ভাই ওনারাও ভয়ে আর বের হয়, ওইভাবেই ওখানে বসে থাকে। তো ফজরের আজান দেওয়ার পরে ওনারা বের হয়, বের হয়ে ওই বাড়ির দিকে যায়, বাড়ির দিকে দৌড় মারে, বাড়ির সামনে যে বাড়ির যে ঘরের ভিতরে যে লোকজনরা আছে ওনাদেরকে ডাকার পরে সবকিছু খুলে বলে। তো ওই লোকটা দেখেই চিনতে পারে যে কে শাহিন, তুই এখানে কি করিস এত রাত্রে, আর এখানে তুই কি করিস। আর শাহিন ভাই সবকিছু খুলে বলার পরে বলতেছি যে দেখলে তুই গোয়াল ঘরে কেন যে লুকাইলি, তুই আমাদের কাছেই আসতি। তো শাহিন ভাই বলে যে আমি আমার দাদার কাছ থেকে শুনতে পাইছি যে আর আমার দাদা একটা ঘটনা আমাকে বলছে যে উনি যখন রাত্রেবেলা কোনো জরুরি কাজ বা কোনো কাজের জন্য উনি বাহিরে যেতে হতো, তখন উনি কি করতো, তার গোয়ালঘর থেকে একটি গরু নিয়ে উনি সাথে সাথে যেত।
গরুর রশি ধরে উনি যেত, আবার গরুর রশি ধরে আসতো। তো ওনার দাদা ওনাকে বলে যে গোয়াল ঘর আর গরু এই দুইটা যদি একসাথে থাকে বা গরু যদি থাকে, তাহলে কিছু জিন জাতি আছে, এরা মানুষের কোনো ক্ষতি করতে পারে না। তো ওখান থেকেই এই শাহিন ভাই এগুলো জানতে পারছে। তো তারপরে ফজরের নামাজের পরে একটা হুজুরের সাথে আর কি ওনারা কথা বলেন। তো হুজুরটা বলে, বা হুজুরটা একটু রুকিয়া করে দেখে বলে যে এটা অনেক জিনজাতি আছে যারা এই গোয়াল ঘর গরু এগুলা মানে না, মানে যারা শক্তিশালী তারা আর কি। আর তোমাদের পিছনে যারা ধাওয়া করছিল বা যে জিনটা ধাওয়া করছিল, এটা বেশি একটা শক্তিশালী ছিল না, এ কারণে তোমাদের এই গোয়াল ঘরের ভিতরে ঢুকতে পারে না। তারপরে হুজুরকে নিয়ে তারা যায় ওই নৌকার কাছে, যে তারপরে তার দাদির লাশটা ওখান থেকে নিয়ে আনবে, এ কারণে যায়। তো যে দেখে লাশটা এক নদীর এক সাইড পাশে পড়েছিল আর নৌকাটা ভাঙাচোরা। তখন হুজুর বলে যে চিন্তার কোনো কারণ নাই, ওই অওয়েবটা চাইছিল যে তোমাদেরকে ধরে মেরে ফেলার, তো আর মারতে পারে না, তোমরা গোয়াল ঘরের ভিতরে যে লুকাইছিল, এই কারণে তোমাদের আর মারতে পারে নাই। এ কারণে ও জেদে এই নৌকাটা ভেঙে ফেলছে। আর ও চাইলে লাশটা পুরোটাই খেতে পারতো, কিন্তু তোমাদেরকে ধরতে পারে নাই, এর একটা ক্ষোভ থেকে ও জিদ করে এই লাশটাও আর খায় না। তো যাই হোক, এই তার দাদুর লাশটা ওনারা কবর দিলেন, সবকিছু শেষ করলেন, আর ঘটনাটাও এই পর্যন্তই। তো প্রিয় ঘটনাটা কিরকম লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর শুভদা হরর ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। আর যারা যারা সত্য ভয়ের ঘটনা পাঠাতে চান, তো অবশ্যই আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আর ঘটনাটি কোন জায়গাটা আপনাদের কাছে বেশি ভালো লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে আমাদের এই ভিডিওটা বা এই ঘটনাটা শুনছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ঘটনাটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভদা হরর সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।